আসসালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের বহুল প্রতীক্ষিত আজকে শুক্রবারে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আপনাদের সেই বহুল প্রতীক্ষিত যে সেশনটি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। আপনাদের সবার অনুরোধ ছিল যে আমাদের প্রিয় মেন্টু স্যার ডক্টর মোহাম্মদ মশিউর রহমান স্যারের ক্লাসটি পাওয়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং স্যার অসাধারণ একজন মানুষ এবং অসাধারণ স্যারের পড়ার ধরন আমরা সবাই জানি। তো চলুন আমরা দেরি না করে স্যারের স্যারকে হচ্ছে স্যারের যে মূল্যবান কিছু কথা আমরা শোনার চেষ্টা করছি। স্যার আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজন, একাডেমিক রেজিস্ট্রার হিসেবে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হসপিটাল মহাখালী ঢাকায় কর্মরত আছি। তাহলে আমরা শুরু করি। প্রোয়ালিফিশন, প্রথমে ডেফিনেশনটা আমরা বলি। প্রোয়াল দুইটা লেয়ার, একটা ইনার যে লেয়ার এটাকে বলে ভিসারাল প্লুরা, যেটা একদম লাংসের সাথে অ্যাডেয়ার হয়ে থাকে, আরেকটা হলো যেটা চেস্ট ওয়ালের সাথে থাকে, এটা প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার মাঝখানে যে স্পেস সেটাকে আমরা বলি প্রোয়াল স্পেস। নরমালি প্রোয়াল স্পেসের মধ্যে 5 to 15 ml সেরাস ফ্লুইড থাকে। যদি কোনো কারণে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকে এই প্রোয়াল স্পেসে, সেটাকে আমরা বলি প্রোয়াল এফিউশন। যেমন আমরা ডেফিনেশনটা বলতে পারি যে accumulation of excessive amount of fluid in the pleural cavity is called pleural effusion. নরমালি প্লুরাল ফ্লুইডের অ্যামাউন্ট হলো 5 to 15 ml, যেটা সাধারণত সেরাস ফ্লুইড থাকে। আর ক্লিনিক্যালি যদি আমরা প্লুরাল এফিউশন ডিটেক্টেড করতে চাই তাহলে অ্যাট লিস্ট 500 ml ফ্লুইড দরকার। আর চেস্ট এক্সরে পিএবিইউতে যদি ফ্লুইড আমরা ডিটেক্টেড করতে চাই তাহলে অ্যাট লিস্ট 300 ml ফ্লুইড দরকার। আর ল্যাটারাল ডিকুবিটাস ভিউতে যখন ইনফিউশনটা দেখা যায় তখন তার ফ্লুইডের পরিমাণ হতে হবে অ্যাট লিস্ট 100 ml। বাট আলট্রাসোনোতে ইভেন লেস দেন 100 ml, 20 to 25 ml স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইডও আলট্রাসোনোতে ডিটেকশন করা যায়। তার মানে স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড বা একদম ভেরি স্মল ইনফিউশনের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি অফ চেস্ট এটা একটা ভালো ইনভেস্টিগেশন। এবার আমরা আসি মেকানিজম। প্রোয়ালিফিশন আসলে মেকানিজমটা কি? প্রোয়ালিফিশন ডেভেলপমেন্টের বেশ কয়েকটা মেকানিজম আছে, যেমন এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অকার্স when pleural fluid exceed absorption or normal fluid formation with less absorption। যখন প্রোয়ালিফিশনের প্লুরাল ফ্লুইডটা অনেক বেশি পরিমাণ প্রোডাকশন হয়, এটা একটা কারণ হতে পারে, অথবা অ্যাবজর্পশন কম হয়। এই দুইটা কারণের জন্য সাধারণত প্রোয়ালিফিশন ডেভেলপ করে। যেমন কি কি মেকানিজম হতে পারে? ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেড়ে যায়, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এটা একটা এক্সাম্পল। রিডিউসড প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার, যদি কোনো কারণে প্রোটিন লস হয়ে যায় তাহলে কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায়, সেক্ষেত্রে প্রোয়ালিফিশন হতে পারে, যেমন হাইপোপ্রোটিনিমিয়া, নেফ্রোটিক সিনড্রোম, এইসব কারণে প্রোয়ালিফিশন হতে পারে। আর ইনভলভমেন্ট অফ প্লুরা কোজিং ইনক্রিজ পারমিয়েবিলিটি, প্লুরা যদি ডাইরেক্ট ইনভলভমেন্ট হয় যেমন টিবি, মেলিগনেন্সি এগুলো দিয়ে, তাহলে তার পারমিয়েবিলিটি বেড়ে যায়, ওইখান থেকেও প্রোয়ালিফিশন হতে পারে। ইম্পেয়ার্ড লিম্ফেটিক ড্রেনেজ অফ প্লুরাল স্পেস, প্লুরাল স্পেসের যদি লিম্ফেটিক ড্রেনেজ ঠিক মতো না হয়, ইম্পেয়ারমেন্ট হয়, সেক্ষেত্রেও প্রোয়ালিফিশন হতে পারে, যেমন অবস্ট্রাকশন বাই টিউমার, টিবি, ইভেন ফাইলেরিয়াসিস, এইসব ক্ষেত্রে হতে পারে প্রোয়ালিফিশন। আর ট্রান্স ডায়াফ্রাগমেটিক প্যাসেজ অফ ফ্লুইড, যেমন রাইট সাইডের প্রোয়ালিফিশন সাধারণত লিভার ডিজিজ বা এসআইটিস, প্যানক্রিয়াটাইটিস, এইসব কারণে ট্রান্স ডায়াফ্রাগমেটিক প্যাসেজ অফ ফ্লুইড থেকেও প্রোয়ালিফিশন হতে পারে। মোটামুটি কয়েকটা মেকানিজম প্রোয়ালিফিশন ডেভেলপমেন্টে। এবার আমরা কজেস অফ প্রোয়ালিফিশনে আসি। মোটামুটি কমন কিছু কজের কথা বলা হয়েছে, যেমন মোস্ট কমন হলো নিউমোনিয়া বা আমরা যাকে বলি প্যারানিউমোনিক ইনফিউশন। তারপর টিউবারকুলোসিস, যেটা আমাদের দেশে খুবই কমন, টিউবারকুলার প্রোয়ালিফিশন। পালমোনারি ইনফারশন, এটা খুব একটা কমন না আমাদের দেশে। মেলিগনেন্স, এটাও খুব কমন। আর কার্ডিয়াক ফেলিওর, সাবডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার, এগুলো মোটামুটি কমন কজ। আনকমন অনেকগুলো কজ আছে, যেমন হাইপোপ্রোটিনিমিয়া, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিওর, ম্যালাপ্রেশন, কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন এসিলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পোস্ট এমআই সিনড্রোম, মায়োকার্ডিয়াল ইনফারশনের পর প্রোয়ালিফিশন হতে পারে, যেটাকে আমরা বলি ড্যাজলার সিনড্রোম। এছাড়া আছে অ্যাকিউট রিউমাটিক ফিভার, মিক্স সিনড্রোম, যেটা ওভারিয়ান টিউমার উইথ প্রোয়ালিফিশন হয়, এটাকে আমরা মিক্স সিনড্রোম বলি। মিক্সিডেমা, হাইপোথাইরয়েডিজম প্রোয়ালিফিশনে একটা খুব রিকগনাইজ কজ। এছাড়া ইউরেমিয়া বা অ্যাসবেস্টস রিলেটেড প্রোয়ালিফিশন বা অ্যাসবেস্টস রিলেটেড বিভিন্ন প্রোয়াল টিউমার থাকে,
যেমন মেসোথিলিওমা, এইসব কারণে প্রলিফেশন হতে পারে। এগুলো আনকমন কজ। এবার প্রলিফেশনকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করতে পারি, যেমন একটা অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ প্রোটিন, প্রোটিনের উপর নির্ভর করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। প্রথমটাকে আমরা বলি এক্সোডিটিভ প্রলিফেশন, যখন প্রোয়াল ফ্লুইডে প্রোটিনের পরিমাণ মোর দেন 3 গ্রাম পার ডেসিলিটার হবে তখন আমরা তাকে বলবো এক্সোডিটিভ প্রলিফেশন। আর অন্য প্রকার হইল ট্রানসোডিটিভ প্রলিফেশন, যখন প্রোটিনের পরিমাণ লেস দেন 3 গ্রাম পার ডেসিলিটার হবে তখন আমরা তাকে বলবো ট্রানসোডিটিভ প্রলিফেশন। তাহলে এক্সোডিটিভ প্রলিফেশনের কিছু কজ আমরা জানি, যেমন পালমোনারি টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পালমোনারি ইনফারশন, কোলাজেন ডিজিজ, লিম্ফোমা, ড্রেসলার সিনড্রোম, এগুলোতে সাধারণত এক্সোডিটিভ প্রলিফেশন হয়। এবার আসি ট্রানসোডিটিভ প্রলিফেশন। এটা কখন বলবো? যখন প্রোটিনের পরিমাণ লেস দেন 3 গ্রাম পার ডেসিলিটার হয়, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, ম্যালঅ্যাবজর্পশন, হাইপোথাইরয়েডিজম, মিক্স সিনড্রোম, আমি বলেছিলাম যে ওভারিয়ান ফাইব্রোমায়াসাইটিস, রাইট সাইডের প্রলিফেশন, এই তিনটাকে একসাথে আমরা মিক্স সিনড্রোম বলি। অ্যাকিউট রিউমাটিক ফিভার, ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, এই কজগুলোতে সাধারণত ট্রানসোডিটিভ প্রলিফেশন হয়। এবার রেডিওলজিক্যালিও প্রলিফেশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন একটা মাইল্ড, মডারেট আর একটা মেসিভ প্রলিফেশন। মাইল্ড প্রলিফেশন হলো যখন, যে ফার্স্ট ছবিতে দেখানো আছে এখানে, যখন অপাসিটিটা, যে অপাসিটিটা থাকে প্রলিফেশনের জন্য, যে অপাসিটিটা হয় সেটা হলো একটু ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ অবলিটারেটিং পোস্ট অ্যাঙ্গেল। সাধারণত এই ফাইন্ডিংসটা থাকে। এই যে অপাসিটিটা থাকে এটা যদি অ্যান্টেরিয়রলি ফোর্থ রিবের নিচে থাকে, অ্যান্টেরিয়রলি ফোর্থ রিবের নিচে থাকে অপাসিটিটা, তাহলে একে আমরা বলবো মাইল্ড প্রলিফেশন। আর যখন এই অপাসিটিটা অ্যান্টেরিয়রলি সেকেন্ড রিবের নিচে থাকে তখন তাকে আমরা বলবো মডারেট প্রলিফেশন। যেমন 2 নাম্বার ছবিতে এখানে দেখা আছে যে সেকেন্ড রিব, ফার্স্ট রিব, সেকেন্ড রিবের নিচ পর্যন্ত আছে অপাসিটিটা, এই জন্য এটা মডারেট প্রলিফেশন। আর থার্ড হইল মেসি প্রলিফেশন, যখন অপাসিটিটা অ্যান্টেরিয়রলি সেকেন্ড রিবের লোয়ার বর্ডারের উপরে উঠে যা, যেমন এখানে এই যে ফার্স্ট রিব, এটা সেকেন্ড রিব, এই দুইটা রিবের উপরে পুরা ওপেক হেমিথোরাক্স হয়ে গেছে, সেটাকে আমরা বলবো মেসি প্রলিফেশন। এবং মেসি প্রলিফেশনের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে এখানে যে মেডিয়েস্টিনাম, যেমন ট্রাকিয়া, হার্ট শ্যাডো, এটা অপোজিটে শিফটেড হয়ে যায়। যেমন থার্ড ছবিতে আমরা দেখতে পেতেছি যে অপাসিটিটা সেকেন্ড রিবের উপরে উঠে গেছে, মানে ওপেক হেমিথোরাক্স হয়ে গেছে, এবং এখানে যে মেডিয়েস্টিনাম আছে যেমন ট্রাকিয়া এবং হার্ট শ্যাডো দুইটাই শিফটেড টু দ্য রাইট। তার মানে মেসি প্রলিফেশন আমরা তখনই বলবো যখন অপাসিটি ক্রস দ্য লোয়ার বর্ডার অফ সেকেন্ড রিব অ্যান্টেরিয়রলি এবং মেডিয়েস্টিনাম শিফটেড হয়ে যায়। এই দুইটা ক্রাইটেরিয়া থাকলে আমরা মেসি প্রলিফেশন বলবো। আর এখানে প্রলিফেশন একটু কজ আমরা বলি। মাইল্ড প্রলিফেশন সাধারণত প্যারানিউমোনিক ইফিউশনে হয়, আর মডারেট প্রলিফেশন মাইল্ড টু মডারেট প্রলিফেশনের মেইন কজ হইল টিউবারকুলোসিস। সাধারণত টিউবারকুলোসিসে মাইল্ড টু মডারেট প্রলিফেশন হয়, আর মাইল্ড প্রলিফেশন সাধারণত হয় নিউমোনিয়া বা যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। আর মেসিভ প্রলিফেশন সাধারণত মেলিগনেন্ট হয়। মেলিগনেন্ট যে ইফিউশন গুলা সেগুলা সাধারণত মেসিভ হয়। রেডিওলজিক্যালি প্রলিফেশন আরো কিছু এখানে বলা যায়, যেমন ফ্রি ফ্লুইড, যখন প্রলিফেশনের একটা কনকেভ আপার বর্ডার বা কার্ভিলিনিয়ার আপার বর্ডার থাকে তখন আমরা বলতে পারি যে প্রোয়াল ফ্লুইডটা ফ্রি। আর যখন এই এখানে আসলে ছবিটা দেখানো যাইতেছে না, আর যখন এই কার্ভিলিনিয়ার আপার বর্ডারটা থাকে না, নিচে একটা ট্রায়াঙ্গুলার লাং এজ থাকে, তখন আমরা তাকে বলবো এনসিস্টেড প্রলিফেশন, মানে একটা পকেটের মতো থাকে, পুরা ফ্লুইডটা ফ্রি মুভমেন্ট করে না, যে কোনো একটা পকেটের মতো এই ফ্লুইডটা এক জায়গায় জমে থাকে, এটাকে আমরা বলবো এনসিস্টেড প্রলিফেশন। এখানে কার্ভিলিনের আপার বর্ডার অ্যাবসেন্ট। আর এনসিস্টেড প্রলিফেশনের জন্য সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন হলো আলট্রাসোনোগ্রাফি অফ চেস্ট। আলট্রাসোনোগ্রাফি চেস্টের মাধ্যমে এটা আমরা বলতে পারি যে ফ্লুইডটা কি ফ্রি আছে নাকি এটা এনসিস্টেড আছে। এছাড়া আরেকটা টার্ম এখানে আমরা ইউজ করতে চাই, এটা হলো থিকেন প্লুরা। থিকেন প্লুরা হলো একটা এলংগেটেড অপাসিটি অ্যালং দ্য ল্যাটারাল চেস্ট ওয়াল, যেমন নিচের ছবিতে এখানে দেখানো গেছে, এই যে বাম পাশে যেটা এই একদম ল্যাটারাল চেস্ট ওয়াল বলে এলংগেটেড একটা অপাসিটি থাকে, যেটা থিকেন প্লুরা। এটা যখন ক্রনিক কোনো ডিজিজ হয়, ক্রনিক ডিজিজে এই থিকেন প্লুরাটা হয়ে থাকে, যেমন টিউবারকুলোসিসে সাধারণত হয়, এছাড়াও প্যারানিউমোনিক ইনফেকশনে হইতে পারে। তবে আমাদের দেশে
টিউবারকুলোসিসটা একটা কমন কজ টিউবারকুলার প্লুরাল থিকেনিং। এবার আসি অ্যাকর্ডিং টু সাইট বাইল্যাটারাল প্রলিফেশন কোন কোন ক্ষেত্রে হয়? অল কজেস অফ ট্রানজিটিভ প্রলিফেশন। ট্রানজিটিভ প্রলিফেশন সাধারণত বাইল্যাটারাল হয়, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, হাইপোপ্রোটিনিমিয়া। এই যে কজগুলা এগুলা সাধারণত বাইল্যাটারাল প্রলিফেশন হয়। এছাড়া কোলাজেন ডিজিজ যেমন এসিলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ডিজিজগুলোতে বাইল্যাটারাল প্রলিফেশন হয়। লিম্ফোমাতে বাইল্যাটারাল প্রলিফেশন হয়। যদি এক্সটেন্সিভ পালমোনারি টিউবারকুলোসিস হয়, দুই সাইডে যদি ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে এটা বাইলেটারাল প্রলিফেশন হতে পারে। পালমোনারি ইনফারশন যেটা পালমোনারি এম্বোলিজমতে হয়, সেখানে হতে পারে। আর মাল্টিপল মেটাস্টাসিস যদি থাকে মেলিগনেন্সিতে, ব্রঙ্কিয়াল কার্সিনোমাই বা কোনো মেটাস্টেটিক মেলিগনেন্সি, সেসব ক্ষেত্রেও বাইলেটারাল প্রলিফেশন হতে পারে। এবার রাইট সাইডের প্রলিফেশন সাধারণত হয় লিভার অ্যাবসেস, মিক্স সিনড্রোম। আর লেফট সাইডের প্রলিফেশন সাধারণত হয় acute pancreatitis, rheumatoid arthritis, Dazzler syndrome, esophageal rupture and dissecting aortic aneurysm। এগুলোতে সাধারণত লেফট সাইডের প্রলিফেশন হয়। আর অ্যাকর্ডিং টু কালার আমরা প্রলিফেশনটা ভাগ করতে পারি, যেমন সেরাস এটা সাধারণত নরমাল হয়, যেমন হার্ট ফেলিওর বা হাইপোপ্রোটিনিমিয়া। এই যে ট্রানজিটিভ যে কজগুলো আছে, ট্রানজিটিভ কজগুলোর ক্ষেত্রে সাধারণত সেরাস প্রলিফেশন হয়। আর স্ট্র কালার প্রলিফেশন সাধারণত আমরা টিউবারকুলোসিসে বলি। টিউবারকুলোসিসে সাধারণত স্ট্র কালার হয় প্রলিফেশন। আর পুরুলেন্ট প্রলিফেশন যখন হয় সেটাকে আমরা বলি এম্পাইম্পাথোরাসিস। যখন পাস হয়ে যায় তখন এটা পুরুলেন্ট হয়, এই কন্ডিশনটার নাম এম্পাইম্পাথোরাসিস। আর হিমোরেজিক প্রলিফেশন সাধারণত মেলিগনেন্সিতে, যে কোনো ব্রঙ্কিয়াল মেলিগনেন্সি বা প্লুরাল কোনো টিউমার, এইসব ক্ষেত্রে সাধারণত হিমোরেজিক হয়। এছাড়াও ট্রমাটিক কোনো কজে, যেটাকে আমরা বলি হিমোথোরাক্স, ট্রমাটিক কোনো কজ আরটিএ বা অন্য কোনো কজের কারণে বা কোনো ব্লিডিং ডিসঅর্ডার, এইসব কজের কারণেও কিন্তু হিমোরেজিক প্রলিফেশন হতে পারে। তার মানে হিমোরেজিক প্রলিফেশন মেলিগনেন্সিতে হতে পারে এবং ট্রমাটিক কারণে হতে পারে। টিউবারকুলোসিসে সাধারণত হিমোরেজিক প্রলিফেশন কম হয়, সেসব ক্ষেত্রে স্ট্র কালার প্রলিফেশন হয়। মিল্কি বা কাইলাস এটা হয় হলো কাইলোথোরাক্সে। কাইলোথোরাক্সের ডেফিনিশনটা হলো প্রেজেন্স অফ লিম্ফ ইন প্লুরাল স্পেস। প্লুরাল স্পেসে যদি কোনো কারণে লিম্ফ চলে আসে সেটাকে বলে কাইলোথোরাক্স। বিভিন্ন কারণে কাইলোথোরাক্স হতে পারে, যেমন কোনো থোরাসিক সার্জারি করার সময় যদি কোনো থোরাসিক ডাক্টি ইনজুরি হয় সেক্ষেত্রে কাইলোথোরাক্স হতে পারে, অথবা ফাইলেরিয়াসিস থেকে কাইলোথোরাক্স হতে পারে, অথবা কোনো মেলিগনেন্সি থেকে কাইলোথোরাক্স হতে পারে, যেমন লিম্ফোমা, তারপর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিসে হতে পারে। এই কয়েকটা কজ কাইলোথোরাক্স। তার মানে যখন প্লুরাল স্পেসের মধ্যে লিম্ফ চলে আসবে তখন এটা কালার দেখা যাবে মিল্কি, অথবা এই কন্ডিশনটার নাম কাইলোথোরাক্স। কালারের উপর ভিত্তি করে এই কয়েকটা ভাগ আছে প্রলিফেশনের। এবার আমরা আসি রিকারেন্ট প্রলিফেশনের কি কি কজ। রিকারেন্ট প্রলিফেশনের মেইন কজ হলো মেলিগন্যান্ট যে কজগুলো, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, প্লুরাল মেসোথেলিওমা, লিম্ফোমা, কোলাজেন ডিজিজ এবং অল কজেস অফ ট্রানজিটিভ প্রলিফেশন। সাধারণত এই কয়েকটা কজ হইলো রিকারেন্ট প্রলিফেশনের কজ। মোস্ট কমন হইলো মেলিগন্যান্ট কজগুলো আমরা রিকারেন্ট প্রলিফেশনের কজ হিসেবে ধরব। এবার ক্লিনিক্যাল ফিচার কি হয়? প্রলিফেশন ডেভেলপমেন্টের আগে যে কন্ডিশনটা থাকে যেটাকে আমরা বলি প্লুরিসি, ইনফ্ল্যামেশন অফ প্লুরা। প্রলিফেশন ডেভেলপমেন্টের আগে এখানে একটা প্রোয়াইটিক চেস্ট পেইন হয়। প্রোয়াইটিক চেস্ট পেইনের ফিচারটা কি? লোকালাইজ শার্পার লেন্সিনিটিং ইন নেচার অর্স অন ডিপ ইন্সপিরেশন আর মুভমেন্ট। প্রলিফেশন ডেভেলপমেন্টের আগে সাধারণত প্রোয়াইটিক চেস্ট পেইনতে রোগীরা কমপ্লেন করে থাকে। এটা একটা সিমটম আর একটা ফিচার অফ প্রাইমারি ডিজিজ। যেমন টিবির জন্য যদি হয় তাহলে টিবির জন্য পেশেন্টের ফিভার থাকতে পারে, ওয়াইট লস থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে বা কাফ থাকতে পারে। এই প্রাইমারি ডিজিজের ফিচারগুলো থাকবে, প্লাস প্রোয়াইটিক চেস্ট পেইন সাধারণত থাকে। এই দুইটাই মোটামুটি সিমটম। আর সাইনের মধ্যে আমরা সবাই জানি, যেমন পারকাশনে স্টোনি ডালনেস পাওয়া যাবে। যখন স্টোনি ডালনেস পাওয়া যাবে তখন এটা একেবারে প্যাথগনোমনিক। যখনই আমরা স্টোনি কথাটা উচ্চারণ করব তখন বলতে হবে যে এটা ডায়াগনোসিস আসলে প্রলিফেশন। ব্রেথ সাউন্ডটা রিডিউসড বা অ্যাবসেন্ট হতে পারে। যখন মেসিভ প্রলিফেশন হবে, যখন পানির পরিমাণ বেশি হবে তখন ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট হবে। আর যখন মাইল্ড টু মডারেট প্রলিফেশন হবে তখন সাধারণত রিডিউসড হবে। ট্রাকিয়া শিফটেড টু অপোজিট সাইড ইন কেস অফ মেসিভ ইভিশন। আমি একটু আগে বলেছি যখন মেসিভ প্রলিফেশন হয় তখন ট্রাকিয়া অপোজিট সাইডে শিফটেড হয়ে যায় আর ইন্টারকোস্টাল স্পেস গুলো সাধারণত ফুল হয়ে যায়। এই কয়েকটা সাইন মোটামুটি প্রলিফেশনের জন্য। এবার ইনভেস্টিগেশনে আমরা আসি।
যেমন সবচেয়ে কমন যে ইনভেস্টিগেশন করি আমরা চেস্ট এক্স-রে পিইভিউ, এখানে কনকেভ আপার মার্জিন দেখা যায় বা যেটাকে আমরা বলি কার্ভিলিনিয়ার আপার মার্জিন। যদি ফ্রি ফ্লো থাকে তাহলে আমরা এই মার্জিনটা পাবো। আর যদি এনসিস্টেড প্রলিফেশন থাকে তাহলে কিন্তু আমরা কনকেভ আপার মার্জিনটা পাবো না, লস অফ অ্যাবসেন্স অফ কনকেভ আপার মার্জিন থাকবে। আর স্মল ইফিউশন যখন দেখা হয় তখন ল্যাটারাল ডিকুবিটাস ভিউয়ে আমরা স্মল ইফিউশনটা দেখতে পারি। আর এখানে আল্ট্রাসাউন্ড অফ চেস্ট করে আমরা বেশ কিছু জিনিস ধারণা পেতে পারি, যেমন স্মল ইফিউশনের ক্ষেত্রে খুব ভালো একটা ইনভেস্টিগেশন। এছাড়াও এনসিস্টেড প্রলিফেশন এবং মাল্টিলোকুলেটেড ইফিউশন বিভিন্ন লোকুলাই হিসেবে থাকে, বেশ কয়েকটা কম্পার্টমেন্টের মতো থাকে প্রোয়াল স্পেসে। এখানে এক একটা লোকায়ের মধ্যে ফিব্রিন থাকতে পারে, পাস থাকতে পারে। এই মাল্টিলোকুলেটেড ইফিউশনের জন্য এখানে কোনো ফিব্রিন আছে কিনা, পাস আছে কিনা বা লোকুলেশন আছে কিনা এটা দেখার জন্য আল্ট্রাসাউন্ড অফ চেস্ট খুব ভালো একটা ইনভেস্টিগেশন। তার মানে কয়েকটা ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড অফ চেস্ট করতে পারি, স্মল ইফিউশন, এনসিস্টেড ইফিউশন এবং মাল্টিলোকুলেটেড ইফিউশন। এবার সেকেন্ড যে ইনভেস্টিগেশন আমরা করব, প্রোয়াল ফ্লুইড এসপিরেশন করব। প্রোয়াল ফ্লুইড এসপিরেশন প্রিফারেবলি আন্ডার আল্ট্রাসোনোগ্রাফি গাইডেন্স করা সবচেয়ে ভালো। আল্ট্রাসোনোগ্রাফি গাইডেন্স করলে প্রপার যেখানে ফ্লুইডটা কোন জায়গাটা আছে দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং ভালো এসপিরেশন হয়। আর পোস্ট এসপিরেশন আমরা চেস্ট এক্স-রে করব। পোস্ট এসপিরেশন চেস্ট এক্স-রে করার দুইটা কারণ, একটা টু সি ইন হিডেন লেশন, যেমন ফ্লুইডের মধ্যে কোনো মাস লেশন বা কোনো লেশন থাকতে পারে। যখন আমরা প্রোয়াল ফ্লুইড এসপিরেশন করব, এসপিরেশন করার পর যখন চেস্ট এক্স-রে করব তখন যে কোনো হিডেন লেশন দেখা যায়। আর পোস্ট এসপিরেশন কমপ্লিকেশনও ভালো দেখা যায়, যেমন এসপিরেশনের পরে কোনো নিউমোথোরাক্স হলো কিনা। তার মানে পোস্ট এসপিরেশন চেস্ট এক্স-রে আমরা দুইটা কারণে করব, এক নম্বর টু সি এনি হিডেন লেশন, দুই নম্বর টু সি এনি পোস্ট এসপিরেশন কমপ্লিকেশন। এই দুইটার কারণে আমরা পোস্ট এসপিরেশন চেস্ট এক্স-রে করব। আর এসপিরেশন সাধারণত বলে যে নো মোর দেন 1.5 লিটার, কারণ এখানে একটা কমপ্লিকেশন হতে পারে আমরা জানি, টু অ্যাভয়েড রি এক্সপানশন পালমোনারি এডিমা, এই জন্য সাধারণত 1.5 লিটার পর্যন্ত এসপিরেশন করা হয়। আর প্রোয়াল ফ্লুইড স্টাডিতে আমরা কি কি দেখতে পারি, যেমন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে পারি, যে ফ্লুইডটা সেরাস কিনা, হিমোরেজিক কিনা বা স্ট্রক কিনা, কাইলাস কিনা, এটা থেকে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি। কোনটার ক্ষেত্রে আমি আগে বলেছি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে ডায়াগনোসিস করা যায়। বায়োকেমিক্যালি আমরা কি কি দেখি, প্রোটিন দেখি, গ্লুকোজ দেখি, এডিএ দেখি, এলডিএস দেখি, ট্রাইগ্লিসারাইড দেখি। প্রোটিন সাধারণত এক্সোটিটিভ প্রলিফেশনে বাড়ে, আর গ্লুকোজটা সাধারণত কমে প্যারানিউমোনির ক্ষেত্রে, টিউবারকুলাসের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে গ্লুকোজটা কমে। এডিএ এখানে হাই হয়, সাধারণত টিউবারকুলাস প্রলিফেশনের ক্ষেত্রে এডিএ হাই হয়। এডিএ একটা কাট অফ ভ্যালু আছে, সাধারণত আমরা 40 ইউনিট পার লিটার ধরি। যখন 40 ইউনিট পার লিটারের উপরে হয়ে যায় তখন এটা হাইলি সাজেস্টিভ অফ টিউবারকুলার প্রলিফেশন, যেটাকে আমরা বলি এডেনিন ডিএমএনএস। এটা খুবই ভালো একটা ভালো একটা ইনভেস্টিগেশন মার্কার টিউবারকুলোসিসের জন্য। আর এলডিএস সাধারণত লিম্ফোমা বা কোনো মেলিগনেন্সিতে এলডিএস বাড়ে। আর ট্রাইগ্লিসারাইড এটা বাড়ে হলো কাইলোথোরাক্সে। এই বায়োকেমিক্যালি কয়েকটা সাধারণত দেখা হয়। সাইটোলজিতে আমরা সেল দেখি, যেমন লিম্ফোসাইট, নিউট্রোফিল, মেলিগনেন্ট সেল, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রোয়াল ফ্লুইড ফর মেলিগনেন্ট সেল, এটা দিয়ে আমরা মেলিগনেন্সি ডায়াগনোসিস করতে পারি। এবং যে টেকনিকটা এখানে ইউজ করা হয় প্রোয়াল ফ্লুইড ফর মেলিগনেন্ট সেল, সেই টেকনিকটাকে বলে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এটা খুবই ভালো একটা ইনভেস্টিগেশন, আমরা সচরাচর মেলিগনেন্সি ডায়াগনোসিসের জন্য এই টেস্টটা করে থাকি। এছাড়া গ্রাম স্টেনিং সিএস, যদি প্রোয়াল ফ্লুইডটা পুরুলেন্ট বা একটু হেজি হয় সেক্ষেত্রে কোনো অর্গানিজম আছে কিনা এটা দেখার জন্য আমরা গ্রাম স্টেনিং সিএস করি। আর প্রোয়াল ফ্লুইডের জিন এক্সপোর্টও করতে পারি, যদিও প্রোয়াল ফ্লুইডের জিন এক্সপোর্টের ইল্ড কম, তারপর অনেক ক্ষেত্রে আমরা করি। আর এখানে প্রোয়াল বায়োপসি আমরা করি প্রোয়াল ফ্লুইড এসপিরেশনের সাথে সাথে। প্রোয়াল বায়োপসির দুইটা টেকনিক, একটা ক্লোজ বায়োপসি আর একটা ফ্লুরোস্কোপিক গাইডেন্স বায়োপসি। ক্লোজ বায়োপসি যে নিডল দিয়ে করা হয় সেটাকে বলে আব্রামস নিডল অর কোর নিডল, যেখানে টিবির ক্ষেত্রে 80% পজিটিভ এবং 40 to 60% পজিটিভ হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে, যদি আমরা ক্লোজ বায়োপসি দিয়ে আমরা ক্লোজ বায়োপসি করি প্রোয়াল বায়োপসি। আর ফ্লুরোস্কোপ দিয়ে যদি আমরা করি ফ্লুরোস্কোপিক গাইডেন্স বায়োপসি, সেটা ফ্লুরোস্কোপ দিয়ে এটা একটা ল্যাপারোস্কোপিক টেকনিক। প্রোয়াল স্পেস পুরাটা দেখা হয়, কোথায় লেশনটা আছে এটা দেখে ডাইরেক্টলি সেখান থেকে বায়োপসি নেওয়া যায়, তাহলে সেন্সিটিভিটি অনেক বেশি হয়, মোর দেন 90%। এটা আমরা আমাদের বক্ষবিদ্যা হাসপাতালে করে থাকি।
ফ্লোরোস্কোপিক গাইডেড বায়োপসি, এবং এটা ম্যালিগন্যান্সি ডায়াগনোসিসের জন্য খুবই ভালো একটা ইনভেস্টিগেশন। আদার রুটিন কিন্তু ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ফিচার আমরা করতে পারি, যেমন সিবিসি, স্পুটাম করে, বিসিএস, সিরাম টোটাল প্রোটিন যদি আমরা হাইপোঅ্যালবুমিনিয়া চিন্তা করি, সিরাম অ্যালবুমিন, লিভার ফাংশন, রেনাল ফাংশন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, আর সিটি স্ক্যান অফ চেস্ট আমরা করতে পারি যখন সাসপেক্টেড কোনো মাস লেশন বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমরা চিন্তা করব। অবশ্যই এটা করব আফটার ড্রেনেজ অফ ফ্লুইড, কারণ ফ্লুইড ড্রেনেজের পর কোনো হিডেন লেশনে এগুলা ইজিলি বোঝা যায়, কিন্তু ফ্লুইড থাকা অবস্থায় যদি আমরা সিটি স্ক্যান অফ চেস্ট করি সেক্ষেত্রে লেশনটা ভালো দেখা যাবে না। এই জন্য উচিত যে আফটার ড্রেনেজ অফ ফ্লুইড আমাদের সিটি স্ক্যান অফ চেস্ট করা। আর এখানে এটাও আমরা মোটামুটি সবাই জানি যে ডিফারেন্স বিটুইন এক্সোডেটিভ এন্ড ট্রান্সোডেটিভ প্রোলিফেশন, এখানে লাইস ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়েছে। যেমন এক্সোডেটিভ আমরা কখন বলবো, যখন ফলোইং ওয়ান অর মোর ক্রাইটেরিয়া থাকে তখন এক্সোডেটিভ প্রোলিফেশন। যেমন প্রোয়ালফুইড প্রোটিন বাই সিরাম প্রোটিন রেশিও যখন মোর দেন 0.5 হবে, প্রোয়ালফুইড এলডিএস বাই সিরাম এলডিএস রেশিও মোর দেন 0.6 হবে, and প্রোয়ালফুইড এলডিএস মোর দেন 2/3 অফ আপার লিমিট অফ নরমাল সিরাম এলডিএস। এই তিনটা ক্রাইটেরিয়ার যে কোনো একটা যদি ফুলফিল হয় তখনই আমরা বলবো যে এটা এক্সোডেটিভ প্রোলিফেশন। এটাকে আমরা লাইস ক্রাইটেরিয়া বলি। আর এখানে একটা ডিফারেন্স আছে, যেমন টিউবারকুলার প্রোলিফেশন আর মেলিগন্যান্ট প্রোলিফেশন, দুইটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। টিউবারকুলার প্রোলিফেশন সাধারণত স্মল টু মিডিয়াম হয়, এটা আমি আগেও বলেছি, and malignant proliferation সাধারণত মেসিভ হয়। Tubercular proliferation usually straw or amber color and malignant proliferation usually hemorrhagic. Tuberculosis recurrence is less, recurrent proliferation কম হয় tuberculosis এ, the recurrence is more in case of malignant proliferation. Malignant cell not found in tubercular proliferation but malignant cell is found in malignant proliferation, যে টেকনিকটাকে আমরা বলেছি নাম exfoliative cytology। এডিএ হাই হয় টিউবারকুলার প্রলিফেশনে এন্ড এডিএ নরমাল থাকে মেলিগন্যান্ট প্রলিফেশনে। এএফবি পাওয়া যায় 20% ক্ষেত্রে এবং কালচার পজিটিভ হয় 1/3 কেসে, যেটা এএফবি মেলিগন্যান্ট প্রলিফেশনে পাওয়া যায় না। আর প্রোয়াল টিস্যু ফর হিস্টোলজি শোস কেজিয়েটিং গ্রানুলোমাটাস ইনফ্লামেশন পাওয়া যেতে পারে, আর প্রোয়াল বায়োপসিতে আমরা মেলিগন্যান্ট চেস্ট পাবো। এই মোটামুটি কয়েকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন টিউবারকুলার প্রলিফেশন এন্ড মেলিগন্যান্ট প্রলিফেশন। এবার ট্রিটমেন্ট আসি। ট্রিটমেন্টে অ্যাকর্ডিং টু কজ, যেমন ট্রান্সোডেটিভ প্রলিফেশন হলে এক ধরনের ট্রিটমেন্ট এবং এক্সোডেটিভ প্রলিফেশন হলে আরেক ধরনের ট্রিটমেন্ট। ট্রান্সোডেটিভ প্রলিফেশন যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়, ট্রিটমেন্ট অফ কজ, যেমন আমরা হার্ট ফেলিওরের চিকিৎসা দিব, যদি পেশেন্টের আইসিএম, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থাকে বা কোনো এরিথমিয়া থাকে সেটার চিকিৎসা দিব এবং সাথে আমরা ডায়ালিটিস দিব। সাধারণত কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যে প্রলিফেশন হয় সেই ক্ষেত্রে আমরা ডায়ালিটিসটা সাধারণত ইনজেক্টেবল ডায়ালিটিস বা ইনজেক্টেবল ফুসেমার দিয়ে থাকি। এখানে ওরাল ড্রাগের চেয়ে একিউট কন্ডিশনে যখন একটা পেশেন্ট আসে আমরা অবশ্যই সেখানে ইনজেক্টেবল ডায়ালিটিস দিব। তার একটা কারণ হলো যখন একিউট হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে আসে তখন ওইসব পেশেন্টের জিআইটি যে মিউকোসা সেটা কনজেস্টেড থাকে, এই জন্য ওরাল ডায়ালিটিক্স ইজিলি অ্যাবজর্ব হয় না। এই জন্য এইসব ক্ষেত্রে আমরা একিউট কন্ডিশন নিয়ে যখন রোগী ভর্তি হয় তখন আমরা সবসময় ইনজেক্টেবল ডায়ালিটিক্স দিব, তাহলে ড্রাগের অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। তাহলে ট্রান্সোডেটিভ প্রলিফেশনের মোটামুটি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট অফ কজ দিব এবং ডায়ালিটিক্স দিব ইনজেক্টেবল। আর এক্সোডেটিভ প্রলিফেশন বিভিন্ন কারণ আছে, যেমন টিউবারকুলোস সবচেয়ে কমন যেটা, এটা আমরা বলতেছি। যেমন এক্সোডেটিভে টিউবারকুলার প্রলিফেশনের ক্ষেত্রে কি করব, টিউবারকুলার প্রলিফেশনের ক্ষেত্রে আমরা এনটিটিভি ড্রাগ দিব। সাধারণত টিউবারকুলার প্রলিফেশনের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি 1 এনটিটিভি ড্রাগ দেই। আমরা জানি যে এনটিটিভি ড্রাগ তিন প্রকার, একটা হলো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 4। যেটা ক্যাটাগরি 1 নিউ কেসে আমরা দিয়ে থাকি, ক্যাটাগরি 2 সেটা দেওয়া হয় রিল্যাপস এবং ক্যাটাগরি 4 সেটা এমডিআর টিবিতে। আর টিউবারকুলার প্রলিফেশনে যে আমাদের ন্যাশনাল টিবি গাইডলাইন আছে সেখানে রিকমেন্ড করা হয়েছে ক্যাটাগরি 1 এনটিটিভি রেজিমেন, যেখানে আমরা প্রথম 2 মাস 4 এফটিসি দিব এবং পরের 4 মাস 2 এফটিসি দিব, আর সাথে আমরা স্টেরয়েড দিব। সাধারণত আমরা ইনভেরিয়েবলি স্টেরয়েডটা প্র্যাকটিস করি, 1.5 থেকে 2 মাস আমরা স্টেরয়েড দিয়ে থাকি। স্টেরয়েড দেওয়ার বেশ কয়েকটা এখানে ইম্পর্টেন্স আছে, যেমন ইট প্রমোটস রেপিড অ্যাবজর্পশন অফ ফ্লুইড, প্রিভেন্ট প্রোয়াল ফাইবোসিস এন্ড অ্যাডেশন। এই দুইটা কারণে আমরা খুব তাড়াতাড়ি ফ্লুইডটা অ্যাবজর্ব হয় এবং ফাইবোসিস অ্যাডেশন প্রিভেন্ট করে। আর এখানে আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ দিব যেটাকে বলে 3 বল রেসপিরোমিটার এক্সারসাইজ।
বিশেষ একটা বল কাচের নলের মধ্যে আমরা এই রোগীকে এটা এক্সারসাইজ করতে বলি ঘন্টায় 10 বারের মতো সারাদিন, যতক্ষণ যে ঘুমানোর সময় ছাড়া বাকি সময়। এটা দিলে তার প্রোয়ালিভিশন বা চিকেন প্লুরা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোয়াল ফ্লুইডটা খুব তাড়াতাড়ি এক্সারসাইজ হয়। তার মানে টিউবারকুলার প্রোয়ালিভিশনে আমরা সাধারণত 3টা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এক ক্যাটাগরি অন এনটিটিভি ট্রিটমেন্ট, 2 স্টেরয়েড, 3 ব্রিদিং এক্সারসাইজ, যেটাকে বলে 3 বল রেসপিরোমিটার এক্সারসাইজ। এটা গেল টিউবারকুলার প্রোয়ালিভিশন। এবার মেলিগন্যান্ট প্রোয়ালিভিশনে কি ট্রিটমেন্ট? মেলিগন্যান্ট প্রোয়ালিভিশনে যখন মেসিভ প্রোয়ালিভিশন নিয়ে আসে তখন আমরা টিউব থোরাকোস্টমি করি বা ইন্টারকোস্টাল টিউব দিয়ে থাকি, এবং ইন্টারকোস্টাল টিউব দেওয়ার পর আমরা টিউবটা বেশ কয়েকদিন রাখি, এবং যখন টিউবে ফ্লুইডের পরিমাণ ড্রেনেজ ব্যাগে ফ্লুইডের পরিমাণ লেস দেন 100 ml পার ডে ফর 3 কনজিকিউটিভ ডে হয়, তখনই আমরা সেই টিউবটা খুলে ফেলি এবং তখন প্লুরিসিস করি। প্লুরিসিস টার্মটা আসলে কি? প্লুরিসিস হলো প্রোয়াল যে স্পেসটা আছে, যেটা প্যারাইটাল পুরা বা ভিসারাল পুরা মাঝখানে যে স্পেসটা থাকে, ওইখানে আমরা যে কোনো স্কেরোজিং এজেন্ট বা কেমিক্যাল একটা সাবস্টেন্স দিই এবং এই কেমিক্যালের জন্য প্রোয়াল রিঅ্যাকশন হয় এই প্রোয়াল স্পেসটা অবলিটারেটেড হয়ে যায়। যেহেতু মেলিগন্যান্সিতে রিকারেন্ট প্রোয়ালিভেশন হয়, সেই জন্য এই প্রোডিসিসটা আমরা করি। মেলিগন্যান্সিতে সাধারণত আমরা প্রোডিসিস করি ব্লিওমাইসিন এবং টেলটা সবচেয়ে ভালো স্কেরোজিং এজেন্ট। এখানে আমরা মেলিগন্যান্ট প্রোয়ালিভেশনে প্রোডিসিস করতে পারি ব্লিওমাইসিন দিয়ে এবং টেলটা সবচেয়ে আইডিয়াল। তার মানে মেলিগন্যান্ট প্রোয়ালিভেশনের ম্যানেজমেন্ট হলো টিউব থোরাকোস্টমি ফ্লোরড বাই প্রোডিসিস, যখন ড্রেনেজ ব্যাগে ফ্লুইডটা কম আসে লেস দেন 100 ml পার ডে ফর 3 কনজিকিউটিভ ডে। আর ট্রিটমেন্ট অফ প্রাইমারি টিউমার, যেমন এটা যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে আমরা রেডিওথেরাপি দিতে পারি, বা যদি স্মল সেল কার্সিনোমা হয়, এডিনোকার্সিনোমা হয়, তাহলে কেমোথেরাপি দিতে পারি। এই 3টা লাইনে আমরা ভাগ করতে পারি মেলিগন্যান্ট প্রোয়ালিভেশনকে ট্রিটমেন্টটা। এবার আসি আমরা আরেকটা কমন কজ, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। নিউমোনিয়াতে প্রোয়ালিভেশন হয়, এটা খুবই কমন। প্যারানিউমোনিক ইফিউশনকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা আনকমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন আর একটা কমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন। আনকমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন আমরা কখন বলবো? যখন ফ্লুইডটা ফ্রি ফ্লো অফ ফ্লুইড হবে, নন পুরুলেন্ট হবে, প্রোয়াল ফ্লুইডের পিএইচ যখন মোর দেন 7.3 হবে, এক্সোডিটিভ হবে, ক্লিয়ার হবে, প্রিডোমিনেন্ট নিউট্রোফিল থাকবে, আর ইজিলি ডেভেলপ উইদিন 48 আওয়ার নিউমোনিয়া। আর এটা হয় সাধারণত ডিউ টু ইনক্রিজ স্পেসেস অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইনটু প্রোয়াল স্পেস ডিউ টু ইনফ্লামেশন। এই কয়েকটা ফিচার যখন থাকবে তখনই আমরা তাকে বলবো আনকমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন। এটা ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলেই হবে। তার মানে আনকমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশনের ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া শুধু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর কমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন আমরা কখন বলবো? যখন এটা হয় সাধারণত ডিউ টু ব্যাকটেরিয়াল ইনভেশন টু দ্য প্লুরা, যেমন আফটার 48 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, এক্সোডিটিভ হবে, ক্লাউডি হবে, যখন প্রোয়াল ফ্লুইডটা ক্লাউডি হবে, নিউট্রোফিল প্রিডোমিনেন্ট হবে, গ্লুকোজ লেভেল কম হবে লেস দেন 60 মিলিগ্রাম পার ডিএল, পিএস কম হবে, পিএস লেস দেন 7, এবং এলডিএস এর পরিমাণ বেশি হবে, এলডিএস মোর দেন 1000 ইউনিট পার লিটার। যখনই কয়েকটা ফিচার থাকবে তখন তাকে আমরা বলবো কমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইফিউশন। এটার ট্রিটমেন্ট আসলে আমরা 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার রেসপিরেশন করব, আইটি টিউব ড্রেনেজ লাগবে, এখানে টিউব থোরাকোস্টমি দিতে হবে, এবং ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া, যেটাকে আমরা বলবো যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু সিএস, এবং তখন আমরা স্পুটাম সিএস করব, ওই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিব। তার মানে কমপ্লিকেটেড ট্রিটমেন্ট আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা রেসপিরেশন উইথ আইটি টিউব ড্রেনেজ এন্ড ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া। আর এমফাইম আমরা কখন বলবো? যখন ফ্র্যাঙ্ক পাস দেখা যাবে, ফ্র্যাঙ্ক পাস ইন প্রোয়াল স্পেস, তখনই আমরা বলবো একে এমফাইমা। এমফাইমার ট্রিটমেন্ট 2টা, একটা টিউব থোরাকোস্টমি এন্ড অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু সিএস। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, ইম্পাইমা থোরাসিসের ম্যানেজমেন্টটা যদি একটু বলতেন। এমপাইম বা থোরাসিসে আমরা টিউব থোরাকোস্টমি দিব, অথবা আইটি টিউব, যেটাকে বলি আমরা ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ। ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ দিব এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আর যেই 5টা আসে, 5টা আমরা পাঠাবো স্পুটাম পাস ফর সিএস অনুসারে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব এবং টিউব থোরাকোস্টমি করব। এই 2টি ম্যানেজমেন্ট।
স্যার আর যদি প্রলিফেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কখন আইটি টিউবটা দিব? প্রলিফেশন আইটি টিউব দেই বেশ কয়েকটা কারণে আইটি টিউব দেই। এক নম্বর হলো যখন মেসিভ প্রলিফেশন হয় তখন আমরা আইটি টিউব দেই। মেসিভ প্রলিফেশন আমি বলেছি যে যখন অপাসিটিটা এন্ট্রিওলি সেকেন্ড রিপে লোয়ার বর্ডার ক্রস করে তখন আমি বলি মেসিভ প্রলিফেশন। এইটা এক নাম্বার। দুই নাম্বার যখন হিমোরিজিক যখন হিমোথোরাক্স হবে ট্রমাটিক যে কোনো কারণে যদি ব্লাড জমে স্পল স্পেসে সেক্ষেত্রে আমরা দিব। এবং যখন এম্পাইমা থোরাসিস হবে ফ্র্যাঙ্ক পাস ইন পোয়াল স্পেস তখন আমরা দিব। আর কমপ্লিকেটেড প্যারানিউমোনিক ইভিশন আমি একটু আগে বলেছি সেক্ষেত্রেও আমাদের টিউব দিতে হবে। মোটামুটি কয়েকটা কাজ টিউব দেওয়ার জন্য। জি স্যার, স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা আমি লিভ করব। জি স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।